দেখছেন টিভি9 বাংলা। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। কুইক 15 এর পরে নজর রাখবো গোয়ালপুকুরের দিকে, কারণ সেখান থেকে ভয়ঙ্কর খবর। কুয়াশা ঘেরা সকাল, সেই সকালে একেবারে তোলপাড় ফেলে দেওয়ার মতো কাণ্ড। বাংলায় এবার বাংলাতে হয়ে গেল এনকাউন্টার। বুধবার পুলিশকে চম্পট দিয়ে আর এদিন পুলিশের গুলিতেই নিহত হলো সাজ্জাক আলম। বাংলাদেশ ঘেঁষা গোয়ালপুকুর সেই সীমান্তে খতম হয়ে গেল খুনের আসামি। পুলিশের উপরে 3 থেকে 4 রাউন্ড গুলি চালিয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক ছিল এই আসামির। সূত্রের খবর বলছে, এই যে সাজ্জাক, তাকে অপারেশনের জন্য 2 জন এনকাউন্টার স্পেশালিস্টকে নিযুক্ত করা হয়। সাজ্জাকের সঙ্গী তার খোঁজ করছে এবার পুলিশ। যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে, আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি অ্যান্ড উইল ডু ইট। পুলিশের উপর একটা গুলি চললে পাল্টা 4টে গুলি চালাবে পুলিশ। পাঞ্জিপাড়ায় গুলিবিদ্ধ পুলিশ কর্মীদের দেখার পর রাজীব কুমারের এমনই হুঁশিয়ারি 2 দিনের মধ্যে। গোয়ালপুকুরে এনকাউন্টারে খতম সাজ্জাক আলম। পুলিশকে গুলি করে বিহারে পালিয়ে যায় সাজ্জাক এবং তারপর নেপালে পালানোর ছক কষে। আর সেখানেই বিপত্তি, কারণ বিহার পুলিশ নিরাপত্তার চাদর এমনভাবে মুড়েছিল যে তাকে সেই প্ল্যান বাতিল করে বাংলাদেশে পালানোর কথা ভাবতে হয়। বুধবার বিকেলে আদালত থেকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল সাজ্জাক আলমকে। পাঞ্জিপাড়া এলাকায় আচমকা পিস্তল বার করে 2 পুলিশ কর্মীকে গুলি করে উধাও হয়ে যায় খুনের মামলায় বিচারাধীন বন্দী। অভিযুক্তর খোঁজে শুরু হয় জোর তল্লাশি। এরই মধ্যে উত্তরবঙ্গে পৌঁছে যান খোদ রাজ্য পুলিশের ডিজি। সতর্ক করা হয় বিহার পুলিশ, অন্যান্য জেলাগুলিকেও। এরই মধ্যে শনিবার কুয়াশা ঘেরা সকালে শুরু হয় অপারেশন। ডিআইজি রায়গঞ্জ রেঞ্জের নেতৃত্বে অভিযানে নামে পুলিশ বাহিনী। পুলিশ সূত্রে খবর, নদীর আলপথ দিয়ে পালানোর চেষ্টা করে সাজ্জাক। আত্মসমর্পণ করতে বললে পুলিশকে লক্ষ্য করে 3 থেকে 4 রাউন্ড গুলি ছোড়ে সাজ্জাক। পাল্টা গুলি চালালে লুটিয়ে পড়ে সাজ্জাক। ওই অবস্থায় সে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। সাজ্জাকের শরীরে 3 জায়গায় গুলি লাগে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সাজ্জাকের ব্যবহার করা আগ্নেয়াস্ত্র, মোবাইল। ঠিক এই জায়গাটায় সাজ্জাক একদম মাটিতে লুটিয়ে পড়েন। ক্ষিপ্রতার সঙ্গে পুলিশ কর্মীরা আরেকটু এগিয়ে এসে সাজ্জাককে বলেন ইমিডিয়েট সারেন্ডার করো, কিন্তু সাজ্জাক আবারও রিটালিয়েট করার চেষ্টা করে। পাল্টা তখন পুলিশ কর্মীরা গুলি চালান সাজ্জাককে লক্ষ্য করে। অ্যাটলিস্ট মিনিমাম 3 থেকে 4 রাউন্ড সাজ্জাক ফায়ার করে এবং আমাদের তরফ থেকে রিটালিয়েটরি ফায়ার হয়েছে। এক্স্যাক্ট রাউন্ডস বা এক্স্যাক্ট ফিগার্সগুলো সেটা আমরা আরও ডিটেলে যখন স্পট থেকে সব তথ্য প্রমাণ পাওয়া যাবে সেই হিসেবে আমরা আপনার ডিটেলস বলতে পারি। শুনশান এলাকায় সকাল পর গুলির শব্দ। যেই আওয়াজে গোটা এলাকা কার্যত জেগে ওঠে। এলাকাবাসীর কেউ কেউ বলছেন তারা 10টি গুলির আওয়াজ শুনেছেন। যখন পুলিশ চলে গেল, তা আমরা এখানে যারা আছি দেখছি 4টা আওয়াজ হলো। বাইরে যায় দেখছি ফের আওয়াজ হলো। কম করে না হলে 10টা থেকে 12টা ফের হলো। শুনলাম যে আমাদের অফিসের উপরে পুরো হামলা করে দিল। কত পুলিশ কর্মী ছিল তখন? মোটামুটি 3 জন ছিল ওরা অফিসাররা, আর বাদবাকি সিভিকগুলো ছিল কিছু টোলাই, আর ওখানে পুলিশ ছিল আমাদের বন্দুকের। যখন শব্দ হলো তখন আমরা খবর পেলাম যে ওখানে বডি পড়ে গেছে। কুয়াশামোড়া সকাল, গুলি পাল্টা গুলিতে মৃত্যু সাজ্জাকের। যে পুলিশ কর্মীদের উপর গুলি চালিয়ে উধাও হয়ে গিয়েছিল সাজ্জাক, এবার সেই খতম। আক্রান্ত পুলিশ কর্মীদের পরিবার বলছে, ভালো হয়েছে, হত্যা করছে, ভালো করছে। কেন ছেলেকে আমার গুলি করছে? গুলি জুল আমার ছেলে জুল কোনো মতন হয়ে যেত। বিচার মিলল। নদীর পারে এনকাউন্টার, সকাল গোলাগুলি, তবে পুলিশের কেউ আহত হননি। পুলিশ সূত্রে খবর, বুলেট প্রুফ জ্যাকেটে ছিল পুলিশ। রায়গঞ্জ থেকে 2 জন এনকাউন্টার স্পেশালিস্ট ছিল ওই টিমে। Certainly, more than police, I will think that it will also bring some confidence into the members of public, যে পুলিশের হাত থেকে কেউ পালাতে পারে না। তখন পুলিশের কোনো উপায় থাকে না, রাইট অফ প্রাইভেট ডিফেন্সে, অর্থাৎ বাঁচার তাগিদে তখন তাকে গুলি করা হয়। বাঁচার অধিকারকে ফেলে দেওয়া যাবে না, কিন্তু রুল অফ ল যেটা আছে, যেটা আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। মনস্তত্ত্বের দিক থেকে বলতে গেলে, যখন আমার পুলিশ ফোর্সকে অ্যাটাক করা হচ্ছে তখন আমাদের মধ্যে একটা জিঘাংসা জন্মায় এবং তখন আমরা দেখাতে চাই যে কতটা আমরা সক্রিয়। তবে সাজ্জাকের সহযোগী, যে তার কাছে জেলে অস্ত্র পৌঁছে দিয়েছিল, সেই আব্দুল হোসেন এখনো অধরা। প্রসেনজিৎ চৌধুরী ও রূপক ঘোষের রিপোর্ট, টিভি9 বাংলা। প্রথমে পুলিশকে গুলি চালায় সে এবং তারপর পুলিশের গুলিতেই খতম হয়ে গেল সাজ্জাক আলম। পুলিশের এই বিশেষ দলে ছিলেন এনকাউন্টার স্পেশালিস্টরা।
কিন্তু প্রশ্ন উঠছে যে এবার কি উত্তরপ্রদেশের মতো বাংলাতেও দুষ্কৃতি দমনে এনকাউন্টারই কি ভবিতব্য? তা নিয়ে তো চাপানুতর চলছেই। দেশে এমন কিছু এনকাউন্টার স্পেশালিস্ট আছেন বা এনকাউন্টারের ঘটনা আছে যা সাড়া ফেলে দিয়েছিল। সেই সব এনকাউন্টার স্পেশালিস্টদের নিয়ে চর্চাও কিন্তু কম হয়নি। এই বাংলায় ওপেন সিক্রেট বলে যদি কিছু থাকে তাহলে তার নকশাল আমলের পুলিশি এনকাউন্টার। ভাবলেই চোখে ভেসে ওঠে মৃণাল সেনের কলকাতা ৭১। ইংরেজি শব্দ এনকাউন্টারের অর্থ অপ্রত্যাশিতভাবে কোনো পরিস্থিতির মুখে পড়া। সামরিক পরিভাষায় এনকাউন্টারের অর্থ শত্রুর সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়া। পুলিশি পরিভাষায় এনকাউন্টারের অর্থ অপরাধীকে ধরতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়া। মানুষের ধারণায় এনকাউন্টার মানে পুলিশ যখন অন দ্য স্পট বিচার সেরে ফেলে। নো এফআইআর, নো অ্যারেস্ট, নো টক, ফেসলা অন দ্য স্পট। সিনেমার সংলাপ অনুযায়ী পুলিশ চলতে পারে না। ফেসলা অন দ্য স্পটকে আইনি পরিভাষায় এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলা হয়। আইনের চোখে সেটাও অপরাধ, তবে আইনের ফাঁক রয়েছে। मैं अब गोली चलाऊंगा। ये गोली तुम्हारे लिए नहीं, मेरे लिए। मुझे बेवकूफ बनाया कमीने। ভারতীয় ন্যায় সংহিতার ৩৬ নম্বর ধারা, আত্মরক্ষার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পেনাল কোডে এই অধিকার ছিল ১০০ নম্বর ধারায়। যোগীর উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে এনকাউন্টার শব্দটি এখন সমার্থক, তবে অপরাধ দমনে এনকাউন্টারের ব্যবহার শুরু হয় মুম্বাইয়ে ৮এর দশকে। ১৯৮২ সালের ১১ই জানুয়ারি মুম্বাইয়ের ওয়াডলায় গ্যাংস্টার মান্না সুরবেকে গুলি করে হত্যা করে মুম্বাই পুলিশ। কানাঘুষো শোনা যায় নিজের দাদা সাবিরের খুনের বদলা নিতে দাউদ ইব্রাহিমই নাকি মান্নার তথ্য পুলিশকে দিয়েছিল। रिपोर्ट दर्ज करो। हो सर। मनिया सुरवे डेड ऑन अराइवल, किल्ड इन एनकाउंटर, बॉडी को मौके पे भेज दो। আর এদিকে বাংলাদেশের অবস্থাটা একবার দেখুন। প্রত্যেকটা দিন চোরের মতো সীমান্ত পার করে ভারতে ঢোকবার চেষ্টা করছে অনুপ্রবেশকারীরা। মালদা সীমান্তবর্তী এলাকা, ওপারে বাংলাদেশি দুষ্কৃতীরা দাঁড়িয়ে রয়েছে, ভারতে ঢোকবার চেষ্টা করছে। সেই দেশের সরকারের তো কোনো নিয়ন্ত্রণই নেই, মৌলবাদীরা তারা গোটা দেশটাকে চালাচ্ছে। তাই বাংলাদেশি দুষ্কৃতী যারা, তারা ভাবছে যে ভারতে ঢুকে পড়াটা একটা খুবই সহজ বিষয়। সেটা যে আদেও সহজ নয় সেটা ভারতীয় গ্রামবাসী তারাই বুঝিয়ে দিয়েছেন। অনুপ্রবেশ রুখে দিয়েছেন গ্রামবাসীরা। আসলে বাংলাদেশের এই বদমাইশি এটা যেন কিছুতেই থামছে না। জঙ্গি থেকে আমজনতা, সীমান্ত অনুপ্রবেশের চেষ্টা চলছেই। ঢাকার ঠুঁটো সরকারের বদান্যতায় গত কয়েক মাস ধরে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনার ছবিও বারবার ধরা পড়েছে। শনিবার সেই সীমান্তে তুমুল টেনশন। ওপার থেকে এপারে অনুপ্রবেশের চেষ্টা বাংলাদেশি দুষ্কৃতীদের। শনিবার মালদার সুখদেবপুরের সীমান্তে চরম উত্তেজনা। জানা গেছে মালদার সুখদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তে প্রায় ১.৫ কিলোমিটার কাঁটা তার নেই। এলাকাবাসীদের দাবি, শুক্রবার রাত থেকে সীমান্তে তাণ্ডব চালাচ্ছিল দুষ্কৃতীরা। অনুপ্রবেশের চেষ্টা হয়, তবে রুখে দাঁড়ান গ্রামবাসীরাও। বাংলাদেশিদের তাড়া করলে পাল্টা ইট বৃষ্টি চলে। প্রথমে শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বিএসএফ। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে শেষে কাঁদানে গ্যাসের শেল ফাটায় সীমান্তরক্ষী বাহিনী।
বিজেপির বিরুদ্ধে অভিযোগ বহু বাংলাদেশিকে বিশেষ করে দুষ্কৃতীদের এপারে প্রবেশ করানোর এবং তারা নিয়মিতভাবে লুটপাট চালাতে থাকে বলে অভিযোগ। বাধ্য হয়ে গ্রামবাসীরাই প্রতিরোধ করতে নামে। সীমান্তে অনুপ্রবেশের এমন ছবি দেখে বিশেষজ্ঞরা বলছেন, মালদা এবং মুর্শিদাবাদ এইদিকে আর আমাদের উত্তর 24 পরগনা, এই 3টে জেলার উপরে আমাদের আরো বেশি সার্ভিলেন্স, আরো বেশি ফোর্স ডিপ্লয়মেন্ট হওয়া দরকার। গত বছর বাংলাদেশে অশান্তি শুরু হতেই সীমান্তে বাড়তি নজর দিয়েছে বিএসএফ। শুক্রবার কলকাতায় বৈঠক করেন বিএসএফ এর এডিজি। সেখানে পূর্বাঞ্চলীয় কমান্ডের 6টি ফ্রন্টিয়ারের আইজিদের স্পষ্ট নির্দেশ, অনুপ্রবেশ আটকাতে হবে, কোনো রকম উস্কানিতে পা নয়, মাথা ঠান্ডা রেখে পরিস্থিতির মোকাবিলা। এক কথায় সীমান্তকে নিশ্চিদ্র করতে বলেছেন বিএসএফ এর এডিজি। সেক্ষেত্রে অনুপ্রবেশের সময় সশস্ত্র হামলা হলে জওয়ানদের পাল্টা গুলি চালানোর নির্দেশ। শুভতোষ ও সায়ন্তর রিপোর্ট, TV9 বাংলা। বারবার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবার চেষ্টা করছে, আর বারবার তারা পিছিয়ে যাচ্ছে এবং মালদার সুখদেবপুর ফলে সীমান্তে ফের উত্তেজনা তৈরি হয়েছে। সীমান্ত পেরিয়ে এপারে ঢোকবার চেষ্টা, ভারতের দিক থেকে পাল্টা গ্রামবাসীদের প্রতিরোধ। ঠিক এই নিয়েই বিএসএফ এর তরফে জানানো হচ্ছে যে ভারতীয় এবং বাংলাদেশি কৃষকদের মধ্যে সামান্য বিবাদের কারণে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এই ঘটনাটা যখন ঘটে, কিছু ভারতীয় কৃষক স্বাভাবিক দিনের মতো অন্যান্য দিনের মতো তারা তাদের আন্তর্জাতিক সীমান্তের কাছের যে মাঠ, সেই মাঠে তারা কাজের উদ্দেশ্যে এগিয়ে যান। ঠিক এই সময়ে ভারতীয় কৃষকরা সীমান্তের ওপারের মাঠে কাজ করা বাংলাদেশি কৃষকদের বিরুদ্ধে ফসল চুরির অভিযোগ আনেন, যার ফলে উভয় দেশের কৃষকদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। একে অপরকে গালিগালাজ, পাথর ছুটতে শুরু করে দেয়। ঘটনার খবর পাওয়া মাত্রই বিএসএফ এবং বিজিবির যে জওয়ানরা তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেন। বিএসএফ ভারতীয় কৃষকদের সীমান্তে এ ধরনের বিবাদ থেকে দূরে থাকবার পরামর্শ দিচ্ছেন।